ডাক্তার স্ত্রীর বেকার স্বামী যে সারাদিন বাড়িতে বসে বই পড়ে, রান্না করে আর বারান্দায় চা হাতে খবরের কাগজে মুখ গুজে থাকে, তাকে দেখে ঢাকার সবচেয়ে বড় হাসপাতালের পরিচালক চেয়ার ছেড়ে কেন হঠাৎ উঠে দাঁড়ালেন এবং কেন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, স্যার, আপনি? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ধানমন্ডির ৭ নম্বর রোডের একটা ছিমছাম ৫তলা ভবনের দোতলায় ফ্ল্যাট। সকাল ৭টা বাজলেই এই ফ্ল্যাটে যে দৃশ্যটা প্রতিদিন ফুটে ওঠে, সেটা পাড়ার লোকেদের কাছে এক পরিচিত গল্প হয়ে গেছে। ডাক্তার তাসনিয়া রহমানের তীক্ষ্ণ গলার আওয়াজে যেন গোটা বাড়ি জেগে ওঠে। রায়হান, আমার সাদা অ্যাপ্রনটা কোথায়? আজ মর্নিং রাউন্ডে দেরি হলে ডাক্তার মাহবুব স্যার আমাকে ছেড়ে ফেলবেন। রান্নাঘর থেকে চা আর পরোটার গন্ধের মাঝখান থেকে একটা শান্ত নিচু গলার উত্তর ভেসে আসে, আলমারির দ্বিতীয় তাকে রেখেছি তাসনিয়া, ইস্ত্রি করা রাখা। আর তোমার চা চিনি কম দিয়েছি, গতকাল বলেছিলে ওজন কমাতে চাও। তাসনিয়া দ্রুত হাতে টিফিন বক্সে পরোটা আর সবজি ভরতে ভরতে একবার বারান্দার দিকে তাকালেন। বারান্দার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে সময়ের কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই। বেতের পুরনো ইজি চেয়ারটায় গা এলিয়ে বসে আছেন রায়হান চৌধুরী। গায়ে একটা সুতির সাদা পাঞ্জাবি, পরনে পায়জামা, এক হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, অন্য হাতে মোটা একটা ইংরেজি বই। তার ভাবলেশীন মুখ দেখে মনে হয় পৃথিবীর কোনো ব্যস্ততা, কোনো দুশ্চিন্তা তাকে স্পর্শ করতে পারে না। বাইরের রাস্তায় সকালের ঢাকা জেগে উঠছে। রিকশার ঘণ্টা, সিএনজির হর্ন, মানুষ ছুটছে অফিসে, স্কুলে, জীবিকার সন্ধানে। অথচ রায়হান যেন এক সমান্তরাল পৃথিবীতে বাস করেন, যেখানে শুধু বই, চা আর নীরবতা। তাসনিয়া একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই মানুষটাকে তিনি ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন, কিন্তু মাঝে মাঝে এই নিষ্ক্রিয়তা তাকে বড় ক্লান্ত করে দেয়। ৪ বছর হয়েছে বিয়ের। এই ৪ বছরে রায়হান একদিনও কোনো অফিসে গেছেন বলে তিনি দেখেননি। কোনো বেতন তিনি ঘরে আনেননি। শুধু পুরনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসে মাসে কিছু টাকা আসে। রায়হান বলেন, বাবার রেখে যাওয়া কিছু সম্পত্তির ভাড়া। তাসনিয়া বিশ্বাস করেছেন, প্রশ্ন করেননি। বিয়ের আগের কথা মনে পড়ল তাসনিয়ার। শাহবাগের একটা পুরনো বইয়ের দোকান। তিনি তখন ৩য় বর্ষের মেডিকেল ছাত্রী। বই খুঁজতে গিয়ে দেখেছিলেন কোনায় এক চেয়ারে মোটা মোটা মেডিকেল জার্নাল নিয়ে বসে আছেন এক যুবক। শান্ত, ধীরস্থির আর বড় মায়াবী দুটো চোখ। প্রথম আলাপে রায়হান খুব সংক্ষেপে বলেছিলেন, আমি লিখি। তাসনিয়া জিজ্ঞেস করেছিলেন, কি লেখেন? রায়হান মৃদু হেসেছিলেন, মানুষ নিয়ে। মানুষ বড় জটিল জিনিস। ব্যাস, ওইটুকুই। তারপর দিনের পর দিন বই আদান প্রদান, ছোট ছোট চিরকুটি কথা, চা খাওয়া। তাসনিয়া জেনেছিলেন রায়হান একা। বাবা মা নেই, আত্মীয় স্বজন বলতেও বিশেষ কেউ নেই। ছেলেটা কেমন যেন ছন্ন ছাড়া। কিন্তু তার ওই উদাসীনতার মধ্যেই এক গভীর আশ্রয় খুঁজে পেয়েছিলেন তাসনিয়া। বিয়ের প্রস্তাবটা তাসনিয়াই দিয়েছিলেন। রায়হান প্রথমে রাজি হননি। বলেছিলেন, তাসনিয়া, আমার কোনো নিয়মিত ইনকাম নেই। তুমি কেন আমার মতো একটা অকর্মণ্য লোকের সাথে জীবন জড়াবে? তখন তাসনিয়া তার হাত ধরে বলেছিলেন, আমার ভবিষ্যৎ ডাক্তারের মাইনেতে আমাদের দুজনের সংসার দিব্যি চলবে রায়হান। শুধু দিন শেষে তোমাকে পাশে চাই। ভালোবাসার কাছে হার মেনেছিলেন রায়হান। বিয়েটা হয়েছিল খুব সাদামাটাভাবে, কাজী অফিসে রেজিস্ট্রি করে, হাতে গোনা কয়েকজন বন্ধুকে খাইয়ে। আমি বেরোচ্ছি রায়হান, টেবিলে দুপুরের খাবার ঢাকা দেওয়া আছে। আজ আমার লম্বা শিফট, রাত ৯টার আগে ফিরতে পারব না। রায়হান বই থেকে চোখ না তুলেই বললেন, সাবধানে যেও তাসনিয়া। আর হ্যাঁ, তোমার স্ট্যাথোস্কোপ ব্যাগে ভরেছ তো? কাল ভুলে গিয়েছিলে। তাসনিয়া এক মুহূর্তের জন্য থামলেন। এই লোকটা সবকিছু খেয়াল রাখে, তার ডিউটির সময়, তার পছন্দের খাবার, তার ক্লান্তির চিহ্ন, অথচ নিজের জন্য কিছুই করে না। কেন? প্রশ্নটা তার মনে অনেকবার এসেছে, উত্তর কোনো দিন পাননি। সিঁড়ি দিয়ে নামতে নামতে জানালার আড়াল থেকে পাশের ফ্ল্যাটের মিসেস রসানারা সবটা দেখছিলেন। তার ঠোঁটের কোণে একটা বাঁকা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মনে মনে বললেন, ছি ছি, দেখো দেখো, ডাক্তার বউ খাটছে আর ছেলেটা বাবু সেজে চা খাচ্ছে। এ লজ্জা কোথায় রাখি বলো তো? এসব কথা রায়হান শুনতেন, জানতেন। লোকে তাকে নিয়ে কি বলে, কি ভাবে, সব স্পষ্ট বুঝতেন। তবু তার মুখে কোনো বিরক্তি ছিল না। সে শুধু বইয়ের পাতা উল্টে যেত। সেই বইগুলো ছিল অদ্ভুত। কখনো জটিল চিকিৎসাশাস্ত্রের গভীর তত্ত্ব, কখনো বিদেশি মেডিকেল জার্নাল, আবার কখনো বা হাসপাতাল ম্যানেজমেন্টের বিদেশি কেস স্টাডি। বসার ঘরের কোনায় একটা ছোট কাঠের শোকেসে ছিল একটা পুরনো ছবি,
কাচের ফ্রেমে বাঁধানো, কিন্তু ছবিটা সবসময় একটা পরিষ্কার সাদা কাপড়ে ঢাকা থাকত। তাসনিয়া অনেকবার জিজ্ঞেস করেছিলেন। রায়হান শুধু হেসে বলেছিলেন, পুরনো দিন তাসনিয়া, ওসব এখন থাক। ধানমন্ডির লাইফ কেয়ার মেডিকেয়ার গ্রুপ হাসপাতাল, ঢাকার সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল চেনের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ। এখানে তাসনিয়া কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট। কাজটা তিনি মন দিয়েই করেন, ভালো ডাক্তার, ভালো হাত, প্রিয় রোগী। কিন্তু ইদানিং হাসপাতালের পরিবেশটা তার জন্য বিষাক্ত হয়ে উঠছে। সৌজন্যে তার সহকর্মী এবং একসময়ের ক্লাসমেট ডাক্তার ফারজানা সিদ্দিকী। হাসপাতালের ক্যাফেটেরিয়ায় ঢুকতেই ফারজানার সাথে দেখা। ফারজানার ঠোঁটে দামি লিপস্টিক, গায়ে নতুন পারফিউম, হাতে একটা ব্র্যান্ড নিউ গাড়ির চাবি, যেটা সে স্পষ্টভাবে টেবিলে রাখে যাতে সবাই দেখে। তার স্বামী আদনান হলেন অ্যাপোলো হাসপাতালের ক্যান্সার সার্জন। কি রে তাসনিয়া, আজও বাসে এসেছিস নাকি? তোর বরের কি কখনোই বাইক হবে না? ফারজানা বাঁকা হাসি হেসে বললেন। তাসনিয়া শান্ত গলায় বললেন, ও বাইক চালায় না ফারজানা, তুমি জানো। ও হ্যাঁ, ভুলে যাই, বাইক কিনবে কি করে? বাইক কিনতে তো টাকা লাগে, আর টাকা কামাতে গেলে কাজ করতে হয়। তোর ওই বেকার স্বামী তো সারাদিন বাড়িতে বসে বই পড়ে আর মাছি মারে। তবে শোন, একটা কথা বলি, সবার গসিপ, আমি বিশ্বাস করি না, কিন্তু লোকে বলছে তোর হাজব্যান্ড নাকি ঘুমের ওষুধ খায়, নেশার অভ্যাস আছে, না হলে সারাদিন বাড়িতে এভাবে পড়ে থাকে কেন বল? তাসনিয়ার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে কিছু না বলে চায়ের কাপ হাতে নিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। এইসব কথা এখন তার গাশ হয়ে গেছে, কিন্তু তবুও অপমানটা বুকে বাজে। রায়হান মানুষটা হীরের আংটি দিতে না পারুক, যে সম্মান আর ভালোবাসা দেয়, তা কি ফরজানার আদনানের মতো ব্যস্ত ডাক্তাররা দিতে পারে? তাসনিয়া নিজেকে সান্ত্বনা দিলেন, কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল। ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে করিডরে পা রাখতেই সিনিয়র সিস্টার লাবণী আপা প্রায় ছুটে এলেন। তাসনিয়া, তাসনিয়া, শিগগির আইসিইউতে চলো। মন্ত্রী আজাদ সাহেবের ছেলে শাফিন আহমেদকে আনা হয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট, অবস্থা ভয়াবহ, হার্টে সিরিয়াস ট্রমা। ডাক্তার ইমতিয়াজ স্যার তোমাকে অনকল চান। তাসনিয়ার হাত পা ঠান্ডা হয়ে এলো। মন্ত্রীর ছেলে মানে ভিআইপি কেস। এই ধরনের কেসে হাসপাতালের উপর মারাত্মক চাপ থাকে। একটু এদিক ওদিক হলেই মিডিয়া, রাজনীতি সব এসে ঝাঁপিয়ে পড়বে। আইসিইউতে ঢুকেই তাসনিয়া দেখলেন বছর 25-এর এক যুবক শুয়ে আছে, মুখ রক্তে মাখা, কপালে গভীর ক্ষত। ডাক্তার ইমতিয়াজ খান, হাসপাতালের সিনিয়র কার্ডিয়াক সার্জন, তখন বাইরে মন্ত্রী আজাদ সাহেবকে অস্বস্থ করছিলেন। ইমতিয়াজ 50 পেরোনো এক দাপুটে মানুষ। হাসপাতালের রাজনীতি এবং প্রভাব দুটোতেই তার একচেটিয়া আধিপত্য। রাত গভীর হল। শাফিনের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। ভোর 3টে ইমতিয়াজ একটা প্রেসক্রিপশন লিখে নার্সকে দিলেন। তাসনিয়া তখন রোগীর ভাইটাল চেক করছিলেন। প্রেসক্রিপশনটায় চোখ পড়তেই তার হাত পা জমে গেল। ইমতিয়াজ যে ওষুধের ডোজ লিখেছেন সেটা শাফিনের কিডনি ফাংশনের সাথে সম্পূর্ণ বিপরীত। এই ডোজ দিলে আগামী 6 ঘন্টার মধ্যে রোগীর হার্ট ফেল করবে। তাসনিয়া দ্রুত সিদ্ধান্ত নিলেন। প্রেসক্রিপশনে কলম চালিয়ে ডোজ ঠিক করে নিজের সই বসিয়ে দিলেন। ইমতিয়াজকে ফোন করলেন, কিন্তু তিনি ফোন ধরলেন না। তাসনিয়া নিজের রিস্কে ওষুধ চালু করলেন। ভোর 6টায় শাফিনের অবস্থা স্থিতিশীল হল। সকালে যখন ইমতিয়াজ ওয়ার্ডে এলেন, তার চোখ পড়ল চার্টে। তাসনিয়ার সাহস দেখে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ তিনি জানেন যে তাসনিয়া তাকে ভুল ধরে ফেলেছে। আপনি কে যে আমার প্রেসক্রিপশনে হাত দিলেন? ইমতিয়াজের গলা কেঁটে উঠল রাগে। স্যার, আপনার ডোজ ভুল ছিল, কিডনি ফাংশন একদম খেয়াল করেননি। আমি ওষুধ চেঞ্জ না করলে রোগী এতক্ষণে মৃত্যুর মুখে। ইমতিয়াজ কিছু বললেন না, শুধু তাসনিয়ার দিকে একটা শীতল দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল প্রতিশোধের নীরব প্রতিজ্ঞা। পরের দুদিন কিছুই হল না। শাফিনের অবস্থা ভালো হতে লাগল, কিন্তু তৃতীয় দিন সকালে শাফিনের হঠাৎ কার্ডিয়াক কমপ্লিকেশন দেখা দিল। সম্পূর্ণ অন্য কারণে, পুরনো অ্যাক্সিডেন্ট ইনজুরির কারণে। ইমতিয়াজ এই সুযোগ ছাড়লেন না। তিনি দ্রুত একটা ফাইল তৈরি করলেন। সেখানে দেখানো হল ডাক্তার তাসনিয়া রহমান বিনা অনুমতিতে সিনিয়র সার্জনের প্রেসক্রিপশন পরিবর্তন করেছেন। এই কারণেই আজকের কমপ্লিকেশন। ফাইলে কিছু পুরনো প্রেসক্রিপশন কপি জুড়ে দেওয়া হল, যেগুলোতে সূক্ষ্মভাবে তারিখ পরিবর্তন করা ছিল। হাসপাতালের পরিচালক ড মাহবুব রহমান সকালে এসে ফাইলটা পেলেন তার টেবিলে। মাহবুব 55 বছরের এক ভদ্র মানুষ। গত 15 বছর ধরে এই হাসপাতাল চেইন পরিচালনা করছেন। ফাইলটা পড়ে তার কপালে ভাঁজ পড়ল, কিন্তু মন্ত্রী আজাদ সাহেবের চাপ এত বেশি যে তিনি বাধ্য হয়ে এমার্জেন্সি বোর্ড মিটিং ডাকলেন 3 দিন পর। ততক্ষণ তাসনিয়াকে সাসপেন্ড করা হল। পরের 3টে দিন তাসনিয়ার জীবনের ওপর দিয়ে যেন এক কাল বৈশাখী বয়ে গেল। হাসপাতালে কান পাতলেই শোনা যায় বিষাক্ত গুঞ্জন।
তাসনিয়া রহমান শেষ পর্যন্ত মন্ত্রীর ছেলের চিকিৎসা গণ্ডগোল করেছেন। ও তো জুনিয়র, ভিআইপি কেসে হাত দেওয়াটাই ভুল ছিল। সহকর্মীরা এক এক করে মুখ ফিরিয়ে নিল। প্রথম পাতায় নিউজ চলে এলো, ধানমন্ডির বিখ্যাত হাসপাতালে চিকিৎসায় গাফিলতি, তরুণ মহিলা ডাক্তার সাসপেন্ড। পত্রিকায় তার ছবি ছাপা হল, ফেসবুকে ভাইরাল হল। মন্ত্রী আদালতে যাওয়ার হুমকি দিলেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি তদন্ত শুরু করল। ইমতিয়াজের পরিকল্পনা পরিষ্কার, 3 দিন পরের বোর্ড মিটিংয়ে তাসনিয়াকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। তারপর বিএমডিসিতে অভিযোগ পাঠিয়ে তার লাইসেন্স বাতিল করানো হবে, আর সম্ভব হলে ফৌজদারি মামলাও। হাসপাতালের গেট দিয়ে বের হতে গিয়ে তাসনিয়ার সাথে ফারজানার দেখা। ফারজানা মুখে এক রহস্যময় হাসি নিয়ে বললেন, আমি তো আগেই বলেছিলাম তাসনিয়া, জুনিয়র হয়ে ভিআইপি কেসে হাত দিতে নেই। তোর তো এত বুদ্ধি, তুই কেন বুঝলি না? তারপর কণ্ঠে নকল সহানুভূতি ঢেলে বললেন, ভাগ্য ভালো তোর বরের চাকরি নেই, না হলে তো লজ্জায় তারও মুখ দেখানো যেত না। তোর তো একদিকে ভালোই হল, বরের মতো এবার তুইও বাড়িতে বসে থাকবি। তাসনিয়ার চোখ ছলছল করে উঠল, কিন্তু সে কাঁদলেন না। মাথা উঁচু করে গাড়িতে উঠে বসলেন। রাত 8টায় বাড়ি ফিরে দরজা খুলেই তাসনিয়ার নিজেকে ধরে রাখতে পারলেন না। রায়হানের বুকে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠলেন। আমার সব শেষ রায়হান, লাইসেন্সটা চলে গেলে আমি কোথাও কাজ করতে পারব না। 12 বছরের পড়াশুনো সব শেষ। 3 দিন পর বোর্ড মিটিংয়ে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। রায়হান কিছু বললেন না, শুধু তার মাথায় হাত বুলাতে লাগলেন। কাঁধে মাথা রেখে তাসনিয়া কাঁদতে কাঁদতে বললেন, তুমি কিছু বলবে না? তুমি বুঝবে না, কারণ তুমি তো কখনো কাজই করনি। তুমি জানো না চাকরি হারানো কি জিনিস। কথাটা ছড়ে দিয়েই তাসনিয়া থেমে গেলেন। নিজের কথাই নিজেই লজ্জা পেলেন। রায়হান কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বললেন, কিচ্ছু হবে না তাসনিয়া, আমি আছি। তুমি কি করবে রায়হান? তুমি কাকে চেনো? তুমি কাকে বলবে? এটা বিএমডিসি, সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান। এটা মন্ত্রী আজাদ সাহেব, সরকারের মন্ত্রী। তাসনিয়ার গলায় রাগ আর হতাশা মিশে গেছে। রায়হান শান্তভাবে বললেন, তুমি ঘুমাও তাসনিয়া, সকালে দেখা যাবে। তারপর তিনি রান্নাঘর থেকে গরম দুধ এনে দিলেন। দুধের সাথে একটা মৃদু ঘুমের ভেষজ মেশানো, বাড়িতে বানানো। কিছুক্ষণের মধ্যেই তাসনিয়া ঘুমিয়ে পড়লেন। রায়হান বারান্দায় চলে গেলেন। মধ্যরাত, ধানমন্ডির লেকের ওপর কুয়াশা নেমেছে। তিনি পকেট থেকে একটা পুরনো ফোন বের করলেন, যেটা তাসনিয়া কখনো দেখেননি। একটা নম্বর ডায়াল করলেন। মাহবুব ভাই, রায়হান বলছি। ফোনের অন্য প্রান্তে ডাক্তার মাহবুব রহমান বাড়িতে চা খাচ্ছিলেন। নামটা শুনেই তার হাত থেকে কাপ পড়ে যাওয়ার উপক্রম হল। স্যার, রায়হান স্যার, আপনি 5 বছর পর? আপনার গলা, আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ মাহবুব ভাই, আমি। শুনুন, পরশুদিন বোর্ড মিটিংয়ে আমি আসব। কাউকে কিছু বলবেন না, এমনকি আমার নামও না। শুধু মিটিংটা নিয়মমাফিক শুরু করবেন। আমি 10টায় ঢুকব। মাহবুবের গলা কাঁপছিল। স্যার, আপনি কেন? কি হয়েছে? আমার একজন আত্মীয়ের ব্যাপার মাহবুব ভাই, ডাক্তার তাসনিয়া রহমান। ওকে যে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে সেটা থামাতে হবে। ইমতিয়াজের অ্যাকাউন্টের সব তথ্য, সার্ভার লগ, ব্যাংক স্টেটমেন্ট সব রেডি রাখুন। আমি বাকিটা সামলাব। স্যার, মাহবুব কান্নায় ভেঙে পড়লেন প্রায়। আপনি কি জানেন এই 5 বছর আমরা আপনাকে কত খুঁজেছি? আপনি কেমন আছেন স্যার? আপনারা ভালো রেখেছেন হাসপাতালটাকে, সেটাই আমার সবচেয়ে বড় শান্তি মাহবুব ভাই। রাখি। ফোন রেখে রায়হান অনেকক্ষণ বারান্দায় বসে রইলেন। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, যেটা তাসনিয়া কোনোদিন দেখেননি। পরের 2 দিন তাসনিয়ার বাড়ির বাইরে যাওয়া বন্ধ, ফোন বন্ধ। তিনি শুধু কাঁদেন আর ঘুমান। রায়হান চুপচাপ রান্না করেন, ওষুধ দেন, পাশে বসে থাকেন, কিছু বলেন না। তাসনিয়া মাঝে মাঝে আবার রাগ করে ওঠেন। তুমি কি বুঝতে পারছ না কিছু? আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি বই পড়ছ? রায়হান শুধু মৃদু হাসেন। বোর্ড মিটিংয়ের দিন সকাল। তাসনিয়া কালো শাড়ি পরলেন, চোখের নিচে কালি, মুখ ফ্যাকাশে। বাইরে বের হওয়ার আগে রায়হান বললেন, তোমার সাথে যাব? তাসনিয়া এক ঝটকায় তাকালেন। তুমি? তুমি কোথায় যাবে রায়হান? তোমাকে দেখে আজ হাসপাতালের সব মানুষ আরও হাসবে। ফারজানা আজ ইচ্ছে করে গেট পর্যন্ত আসবে আমাকে দেখতে। তুমি প্লিজ বাড়িতে থাকো। শেষ মুহূর্তে আমাকে আরও ছোট করো না। রায়হান একটুও মন খারাপ না করে বললেন, ঠিক আছে তাসনিয়া, দুপুরের টিফিনটা আমি নিয়ে আসব। তুমি সকালে কিছু খাওনি। তুমি আসবে না?
তাসনিয়া প্রায় চিৎকার করে উঠলেন, আমি বলছি তুমি আসবে না। আচ্ছা, আসব না, রায়হান শান্ত গলায় বললেন। তাসনিয়া বেরিয়ে গেলেন। রায়হান দরজা বন্ধ করে ভেতরে এসে আলমারির সবচেয়ে নিচের তাক খুললেন। সেখানে একটা পুরনো চামড়ার ব্যাগ। ব্যাগটা খুলে তিনি বের করলেন একটা ফাইল, চামড়ার বাঁধাইয়ের। তারপর একটা ছোট ঝোলা ব্যাগে ফাইলটা ভরে নিজেও একটা সাদা পাঞ্জাবি পরলেন, সেই সাধারণ পাঞ্জাবি যেটা তিনি প্রতিদিন পরেন। সকাল 10টায় হাসপাতালের 5 তলায় বোর্ডরুম। লম্বা মেহগনি কাঠের টেবিলের চারপাশে 15 জন বোর্ড মেম্বার। হাসপাতালের পরিচালক ডক্টর মাহবুব মাথার দিকে চেয়ারে, ডক্টর ইমতিয়াজ ডান পাশে, মুখে একটা বিজয়ের হাসি। তাসনিয়া দরজার বাইরে অপেক্ষা করছেন, হাত কাঁপছে। ফারজানা একটু দূরে দাঁড়িয়ে যেন কোনো শো দেখতে এসেছেন। মিটিং শুরু হল। ইমতিয়াজ একে একে অভিযোগ পেশ করতে লাগলেন, মিথ্যা প্রেসক্রিপশন, ভুয়া তারিখ, বানোয়াট সাক্ষী। তাসনিয়াকে ভেতরে ডাকা হল। তিনি কথা বলার চেষ্টা করলেন, কিন্তু কেউ শুনছিল না। মাহবুব চুপ, তার চোখ মাঝে মাঝে দরজার দিকে যাচ্ছে, যেন কারো জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে বোর্ডরুমের কাঁচের দরজায় একজনকে দেখা গেল। সাধারণ সাদা পাঞ্জাবি, পায়জামা, কাঁধে একটা মলিন ঝোলা ব্যাগ। বাইরে দাঁড়ানো সিকিউরিটি গার্ড তাকে আটকাল। ভাইজান, এদিকে আসা যাবে না, বোর্ড মিটিং চলছে। টির সাথে মিশে যেতে চাইলেন। জানালার পাশে দাঁড়ানো ফারজানা এক পলকে দেখলেন এই দৃশ্য। তার মুখে হাসি ফুটে উঠল। দ্রুত বোর্ডরুমে ঢুকে, যদিও সে বোর্ড মেম্বার না, সে চেনাশোনার সুবিধা নিয়ে ঢুকে গেছে। হালকা গলায় বললেন, ও ম্যা, তাসনিয়া, তোর হাজব্যান্ড এই অবস্থাতেও তোকে দেখতে চলে এসেছে। ছি ছি, এই মানুষটার কোনো আত্মসম্মান নেই। বোর্ড মিটিং চলছে আর সে টিফিন নিয়ে এসেছে। পুরো বোর্ডরুম দরজার দিকে তাকাল। তাসনিয়া লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইলেন। রায়হান, প্লিজ চলে যাও, তিনি কাঁদো কাঁদো গলায় ফিসফিস করলেন। তুমি বুঝতে পারছ না, আমি এমনিতেই শেষ হয়ে যাচ্ছি। ইমতিয়াজ আরাম করে চেয়ারে হেলান দিয়ে বললেন, মাহবুব ভাই, ডাক্তার তাসনিয়ার হাজব্যান্ড এসেছেন, ওনাকেও কি বোর্ড মিটিংয়ে বসাবেন নাকি? পুরো রুমে ছাপা হাসি। বোর্ড মেম্বাররাও মাথা নিচু করে হাসছেন। রায়হান কোনো কথা বললেন না। তিনি গার্ডকে শান্ত গলায় বললেন, ভাই, আমি ভেতরে যাব, আপনি দয়া করে সরে দাঁড়ান। কিন্তু গার্ড সরল না। রায়হান নিজেই দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলেন। সিকিউরিটি বাধা দিতে গেল, কিন্তু তার মধ্যে এমন এক প্রশান্ত দৃঢ়তা ছিল যে গার্ড থমকে গেল। মাহবুব এতক্ষণ ফাইল দেখছিলেন। বাইরের হৈহট্টগোলে তিনি বিরক্ত হয়ে মাথা তুললেন। এক্সকিউজ মি, এটা বন্ধ মিটিং, দয়া করে। বাকি কথাটা তার মুখে শেষ হল না। রায়হানের মুখটা পরিষ্কার দেখার সাথে সাথে মাহবুব 1 সেকেন্ডের জন্য পাথরের মতো জমে গেলেন, যেন তার বিশ্বাস হচ্ছে না। চশমাটা খুলে চোখ মুছে আবার পড়লেন, তারপর আবার তাকালেন। পরের মুহূর্তেই যা ঘটল তার জন্য এই বোর্ডরুমের কেউ প্রস্তুত ছিলেন না। ডাক্তার মাহবুব রহমান, হাসপাতালের পরিচালক, ঢাকার চিকিৎসা মহলের এক সম্মানিত নাম, এত দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন যে তার চেয়ারটা পেছনে ছিটকে পড়ে গেল ধূপ করে। তার শরীরটা শ্রদ্ধায় নুয়ে পড়ল, 2 হাত জোড় করলেন, প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, স্যার, আপনি এসেছেন? কেন আগে জানালেন না? আমি গাড়ি পাঠাতাম স্যার। বোর্ডরুমে পিন পতন নীরবতা। ইমতিয়াজের মুখের বিজয়ী হাসি জমে পাথর হয়ে গেল। জানালা দিয়ে দেখতে থাকা ফারজানার চোয়াল ঝুলে পড়ল। অন্য বোর্ড মেম্বাররা একে অপরের মুখ দেখছিলেন। তারা কিছুই বুঝতে পারছিলেন না। মাহবুব স্যার, স্যার বলছেন কাকে? এই পাঞ্জাবি পরা ছেলেটাকে? আর তাসনিয়ার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। তার মনে হল সে স্বপ্ন দেখছে। তার বেকার অলস স্বামী, যাকে এত বছর সবাই উপহাস করেছে, যাকে সে নিজেও মাঝে মাঝে অপমান করেছে, তাকে শহরের সবচেয়ে সম্মানিত হাসপাতালের পরিচালক স্যার বলছেন। শ্রদ্ধায় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছেন। স্যার? তাসনিয়ার ঠোঁট থেকে অস্ফুট শব্দ বের হল। মাহবুব স্যার? কে স্যার? রায়হান শান্ত হেসে মাহবুবের কাঁধে হাত রাখলেন। মাহবুব ভাই, বসুন, 5 বছর পর এলাম, এত আনুষ্ঠানিকতা কেন? চেয়ারটা তুলুন। তারপর তিনি ঘুরে তাসনিয়ার দিকে এক পলক তাকালেন। তার চোখে সেই চিরচেনা প্রশান্তি, কিন্তু আজ যেন একটু গভীর, যেন একটু লজ্জা। রায়হান আস্তে আস্তে হেঁটে গিয়ে বোর্ডরুমের মাথার চেয়ারে মাহবুবের পাশের সেই বড় চেয়ারটায় বসলেন, যেটা সবসময় চেয়ারম্যানের জন্য খালি থাকে, যেটায় গত 5 বছর কেউ বসেনি। বোর্ড মেম্বাররা একে একে দাঁড়িয়ে গেলেন, যেন কোনো অদৃশ্য কর্তৃত্বের সামনে।
রায়হান শান্ত গলায় বললেন, বসুন সবাই। আজকের এজেন্ডা আমি জানি, ডক্টর তাসনিয়া রহমানের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু মিটিং শুরু করার আগে একটা ফাইল আপনাদের সবাইকে দেখাতে চাই। তিনি ঝোলা ব্যাগ থেকে চামড়ার বাঁধানো ফাইলটা বের করলেন। ইমতিয়াজের কপাল ঘামতে শুরু করেছে। ফারজানা পেছনে সরে দাঁড়িয়েছেন। প্রথম পয়েন্ট, রায়হান শুরু করলেন। তার গলায় এখন সেই বারান্দার শান্ত সুর নেই, আছে এক অদম্য তেজ। প্রথম পয়েন্ট, ডক্টর ইমতিয়াজ খান শাফিন আহমেদকে রাত ৩টে যে প্রেসক্রিপশন দিয়েছিলেন সেটা হাসপাতালের ডিজিটাল সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে লগ হয়েছে। প্রেসক্রিপশন আইডি 78442, ডোজ ফিউরোসেমাইড ৮০ মিলিগ্রাম আইভি, অথচ রোগীর কিডনি ফাংশন তখন GFR 18, অর্থাৎ কিডনি প্রায় ফেলিয়ারের মুখে। এই ডোজ দিলে রোগীর হার্ট ৬ ঘণ্টার মধ্যে ফেল করত। এটা যে কোনো প্রথম বর্ষের ছাত্রও বলতে পারবে। ডক্টর তাসনিয়া এই ভুল ধরেছিলেন এবং ডোজ ২০ মিলিগ্রামে নামিয়ে রোগীকে বাঁচিয়েছেন। সার্ভার লগে ডক্টর তাসনিয়া পরিবর্তনের সময়, কারণ, এমনকি বায়োমেট্রিক সাইনও পর্যন্ত আছে। পুরো রুমে নীরবতা। ইমতিয়াজ কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু রায়হান হাত তুলে থামিয়ে দিলেন। দ্বিতীয় পয়েন্ট, ডক্টর ইমতিয়াজ খান প্রমাণ হিসাবে যে প্রেসক্রিপশনগুলো জমা দিয়েছেন, যেগুলোতে ৩ মাসের পুরনো তারিখ, সেগুলো আসলে গত সপ্তাহে লেখা, কারণ যে কালি ব্যবহার করা হয়েছে সেটা পার্কার কুইঙ্ক ব্লু কালি, যার এই ব্যাচ মাত্র গত মাসে বাজারে এসেছে। আমার কাছে ফরেন্সিক রিপোর্ট আছে। রায়হান ফাইল থেকে একটা কাগজ বের করে টেবিলে রাখলেন। ইমতিয়াজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর সবশেষে তৃতীয় পয়েন্ট, রায়হান একটু সামনে ঝুঁকলেন। ডাক্তার ইমতিয়াজ খানের ব্যক্তিগত অ্যাকাউন্টে গত ৬ মাসে হাসপাতালের রোগীদের পরিবার থেকে মোট ৮৭,৮৪,০০০ টাকা ঢুকেছে। প্রতিটি লেনদেনের তারিখ, ব্যাংক ব্রাঞ্চ, প্রেরকের নাম সব আমার কাছে আছে। এগুলো অপারেশন ফি, আইসিইউ বেড অ্যালোকেশন এবং রিপোর্ট তৈরির নামে নেওয়া অবৈধ টাকা। এই হাসপাতালের কোনো রসিদ নেই, কোনো ট্যাক্স ফাইল নেই। ইমতিয়াজ কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লেন। তার মাথা টেবিলে ঠেকে গেছে। ডাক্তার ইমতিয়াজ খান, রায়হানের গলা এবার বরফের মতো ঠান্ডা। আপনার পদত্যাগপত্র আজই আমার টেবিলে চাই, না হলে আগামীকাল সকালে বিএমডিসিতে আনুষ্ঠানিক অভিযোগ যাবে এবং দুদকে এফআইআর, আর্থিক অপরাধের জন্য। লাইসেন্স থাকবে না, জেল হবে, চয়েস আপনার। ইমতিয়াজ একটাও কথা বলতে পারলেন না। রায়হান এবার বোর্ড মেম্বারদের দিকে ফিরলেন এবং এই মুহূর্ত থেকে ডক্টর তাসনিয়া রহমানের বিরুদ্ধে সব অভিযোগ বাতিল। তিনি কেবল একজন জুনিয়র ডাক্তার নন, তিনি একজন সাহসী ডাক্তার, যিনি সিনিয়রের অন্যায় ধরতে ভয় পাননি। মাহবুব ভাই, তাকে এই মুহূর্ত থেকে কার্ডিওলজি বিভাগের অ্যাসোসিয়েট হেড হিসেবে ঘোষণা করুন। মাহবুব মাথা নাড়লেন। জি স্যার। বোর্ডরুম থেকে বের হওয়ার পথে তাসনিয়া দরজার পাশে দাঁড়িয়ে। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। রায়হান তার সামনে এসে দাঁড়ালেন। তুমি এই হাসপাতালের চেয়ারম্যান? তাসনিয়ার গলা কাঁপছিল। ২ বছর আমি এই হাসপাতালে চাকরি করছি, এত অপমান সহ্য করেছি, তুমি একবারও বলনি কেন? রায়হান তার হাত ধরে একটা শান্ত করিডোরের কোণায় নিয়ে গেলেন। তাসনিয়া, তার গলায় আবার সেই বারান্দার সুর ফিরে এসছে। এই হাসপাতাল আমার আব্বার তৈরি। আব্বা, মরহুম মাহফুজ চৌধুরী, ২৫ বছর আগে একটা ছোট ক্লিনিক দিয়ে শুরু করেছিলেন। তিনি ছিলেন স্বনামধন্য কার্ডিয়াক সার্জন। আজ এই গ্রুপের ৭টা ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে। আব্বা মারা যাওয়ার পর আমি সব দায়িত্ব নিয়েছিলাম, কারণ আমি নিজেও কার্ডিওলজিতে স্পেশালিস্ট ডিগ্রি নিয়েছিলাম আমেরিকা থেকে। তাসনিয়া অবাক। তুমি ডাক্তার? হ্যাঁ তাসনিয়া, ডক্টর রায়হান চৌধুরী, কার্ডিয়াক সার্জন, এমডি থেকে স্পেশালাইজেশন। তাহলে কেন এত বছর? রায়হান একটা গভীর শ্বাস নিলেন। ৫ বছর আগের কথা তাসনিয়া। আমার একমাত্র বোন নাইলা চৌধুরী সদ্য মা হতে যাচ্ছিল। প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন। আমি নিজে ওকে আমাদের নিজের হাসপাতালে ভর্তি করিয়েছিলাম। আমার ভাই, আমার বোন, আমার নিজের হাসপাতালে। কিন্তু সেদিন আমি অন্য একটা জরুরি অপারেশনে ছিলাম। নাইলার দায়িত্বে ছিলেন একজন সিনিয়র গাইনি স্পেশালিস্ট, যাকে আমি নিজে অ্যাপয়েন্ট করেছিলাম। সেই ডাক্তার সেদিন একটা ভুল ডোজ দিয়েছিলেন। আমার বোন, আমার গর্ভবতী বোন আর তার অজাত সন্তান, দুজন একসাথে আমার নিজের হাসপাতালের আইসিইউতে মারা গেল। তাসনিয়ার চোখ দিয়ে জল পড়ছিল। সে রায়হানের হাত শক্ত করে ধরল। আমি সইতে পারিনি। আমি ভেবেছিলাম এটা হাসপাতাল ব্যবসা,
মানুষের প্রাণ দিয়ে ব্যবসা। আমি সব ছেড়ে দিয়েছিলাম। মাহবুব ভাইকে দায়িত্ব দিয়ে হাসপাতাল থেকে সরে এসেছিলাম। 5 বছর পরিচয় গোপন রেখেছি, মুখ দেখায়নি কাউকে। কিন্তু তখন তোমার সাথে দেখা। রায়হান এবার তাসনিয়ার চোখে চোখ রাখলেন। শাহবাগের বইয়ের দোকানে। তুমি জানতে না আমি কে, তুমি জানতে না আমার টাকা আছে কিনা, পরিচয় আছে কিনা। তুমি আমাকে শুধু মানুষ হিসেবে ভালোবেসেছিলে। সেই ভালোবাসা পেয়ে আমি বুঝতে পেরেছিলাম সবাই টাকা দেখে না, পরিচয় দেখে না, কেউ কেউ শুধু মানুষ দেখে। কিন্তু আমার এত অপমান তুমি কেন সহ্য করতে দিলে রায়হান? তাসনিয়ার গলায় ব্যথা। কারণ আমি চেয়েছিলাম তুমি ডাক্তার তাসনিয়া রহমান হয়ে দাঁড়াও, চৌধুরী সাহেবের বউ না, চেয়ারম্যানের স্ত্রী না। তুমি আজ এই হাসপাতালে যা, সেটা একান্তই তোমার পরিশ্রম, তোমার মেধা। ইমতিয়াজের মতো কেউ যদি আগে জানত আমি কে, তবে তোমাকে ভয়ের স্যালুট করত, কিন্তু কখনো তোমার যোগ্যতা বুঝত না। আজ ওরা তোমাকে যোগ্যতায় চিনেছে, সেটাই আমার লক্ষ্য ছিল। তাসনিয়া তার বুকে মাথা গুজলেন। দূরে ফারজানা মাথা নিচু করে দাঁড়িয়ে, গাড়ির চাবি হাতে, কিন্তু চোখে লজ্জা। 3 মাস পর লাইফ কেয়ার মেডিকেয়ার গ্রুপ হাসপাতালের নতুন কার্ডিওলজি উইং উদ্বোধন। নামকরণ হল নায়লা চৌধুরী মেমোরিয়াল কার্ডিয়াক সেন্টার। উদ্বোধন করছেন ডাক্তার তাসনিয়া রহমান, এই উইংয়ের নতুন প্রধান। দর্শকদের মাঝখানে রায়হান চুপচাপ বসা, সেই সাধারণ সাদা পাঞ্জাবি, পায়জামা, কাঁধে সেই পুরনো ঝোলা ব্যাগ। কেউ চিনছে না, কেউ ছবি তুলছে না। তাসনিয়া মাইকে বললেন, এই হাসপাতালের চেয়ারম্যানকে আমি 2 বছর চিনতে পারিনি। আমি সকাল সন্ধ্যা তার মুখে চা ঢেলে দিতাম, তার পাশে শুতাম, তবু চিনতে পারিনি। কারণ তিনি কখনো নিজেকে চেয়ারম্যান হিসেবে চিনতে চাননি। তিনি চেয়েছেন শুধু সেবক হতে, মানুষ হতে। আমার আজকের এই সাফল্য আমার যোগ্যতা একার নয়, সেই মানুষটার নীরব ভালোবাসারও। দূরে রায়হান হাসলেন। মাহবুব তার পাশে এসে দাঁড়ালেন। ফিসফিস করে বললেন, স্যার, আবার ফিরে আসবেন না? রায়হান ধীরে মাথা নাড়লেন। না মাহবুব ভাই, হাসপাতাল আপনারা চালান, আমি বারান্দায় বসেই থাকব। তবে এবার একটা পার্থক্য, আজ তাসনিয়া জানে, সেটাই যথেষ্ট। সব রাজা মুকুট পরে আসে না, কিছু রাজা আসে সাধারণ পাজামা পাঞ্জাবি পরে, কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে। আর তারাই আসল রাজা, যারা নিজেদের ক্ষমতা নয়, নীরবতা দিয়ে চিনিয়ে দেয়। যাকে তুমি সবচেয়ে ছোট ভাবো, সেই হয়তো তোমার সবচেয়ে বড় আশ্রয়। বড় মানুষ চিৎকার করে আসে না, তারা আসে ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিক একজনের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না।